তো উদ্ভিদ হরমোন, ঠিক আছে, উদ্ভিদ হরমোন যাকে বলা হচ্ছে ফাইটো হরমোন, উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন, ঠিক আছে। ফাইটো, এই যে ফাইটো আছে, এই ফাইটো শব্দটার মানেটাই হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে। ফাইটো শব্দটার মানেটা উদ্ভিদকে বোঝায়। ফাইটো হরমোন মানে উদ্ভিদের দেহে পাওয়া যায় যেগুলো হরমোন, সেগুলোকে বলা হচ্ছে উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোন দু রকম হতে পারে, উদ্ভিদ হরমোন দু রকম হতে পারে, ঠিক আছে। একটা কি করবে, ত্বরান্বিত করবে, ত্বরান্বিত করবে মানে যেই কাজটা উদ্ভিদ করতে চাচ্ছে সেটাকে ত্বরান্বিত করবে, মানে উদ্ভিদের বৃদ্ধি করতে চাচ্ছে তো বৃদ্ধি ঘটাবে, ঠিক আছে, বৃদ্ধি ঘটাবে। আর অপরদিকে একটা হরমোন আছে বাধা দান করবে, বাধা দান করবে, ঠিক আছে, বৃদ্ধিতে বাধা দিবে, এরকম, ঠিক আছে। বাধা দান করছে, কোনো একটা প্রসেসে বাধা দান করছে। এবার যে ত্বরান্বিত করছে সেই হরমোনগুলোকে একটা শ্রেণীতে রাখা হবে, আর যেগুলো বাধা দান করবে সেগুলোকে আরেকটা শ্রেণীতে রাখা হবে। যেমন যেমন আছে আমাদের হরমোন নাম হচ্ছে অক্সিন। অক্সিন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, আর ঠিক এইসব কিছু কাজকে বাধা দেয় অ্যাবসিসিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাবসিসিক অ্যাসিড। এটা একরকম হরমোন আছে, এটা উদ্ভিদের কাজে কি করবে, বাধা দান করবে, বৃদ্ধি কিছু কোনো কিছুতে বাধা দান করবে। এরকম দুটো শ্রেণীর হরমোন রয়েছে, ঠিক আছে। এবার হয়ে গেল কাজ অনুসারে হরমোনগুলো দু রকম হয়। এবার এখানে এই পয়েন্ট আমাদের আলোচনা হয়ে গেল। এবার বৈশিষ্ট্য, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য 1 নাম্বার, যে প্রাণী হরমোন কোথা থেকে খরিত হচ্ছিল? প্রাণী হরমোন নির্দিষ্ট কোনো গ্রন্থি থেকে খরিত হচ্ছিল বা কোনো কোষের গুচ্ছ থেকে খরিত হচ্ছিল, কিন্তু উদ্ভিদ কোষ কি, উদ্ভিদ হরমোন কি গ্রন্থি থেকে নয়, গ্রন্থি থেকে নয়, সজীব কোষ থেকে খরিত হয়, সজীব কোষ থেকে হরমোনটা খরিত হয়। মানে নির্দিষ্ট কোনো গ্রন্থি নেই উদ্ভিদে, যেরকম প্রাণীদের আছে হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড, ঠিক আছে, তোমার অগ্নাশয়, তারপরে অ্যাড্রিনালিন, এই যে গ্রন্থিগুলো রয়েছে উদ্ভিদে সেরকম কোনো গ্রন্থি নেই। যে কোনো সজীব কোষ থেকে হরমোন খরিত হবে, বিশেষ বিশেষ সজীব কোষ থেকে হরমোন খরিত হবে। এরপরে কি, প্রাণীদের হরমোন কি হচ্ছিল, যেখানে হরমোন খরিত হলো সেখান থেকে দূরে বাহিত হয়ে রক্তের সঙ্গে মিশে দূরে গিয়ে কাজ করছিল, ঠিক আছে, ব্যতিক্রম লোকাল হরমোন। কিন্তু এখানে কি আছে, উদ্ভিদ হরমোনগুলো দূরবর্তী ও নিকটবর্তী দুই জায়গায় কাজ করে, দূরেও কাজ করে আর নিকটেও কাজ করে, মানে যেখানে তৈরি হলো হরমোনটা সেখানেও কাজ করবে, আবার দূরে বাহিত হয়ে দূরে গিয়ে কাজ করবে। যেমন একটা হরমোন আছে, নাম অ্যাবসিসিক অ্যাসিড, যেটা আছে অ্যাবসিসিক অ্যাসিড, আছে। এটা কি হবে, এটা মূলে তৈরি হবে কিন্তু কাজ করবে পাতায়। এই হরমোনটা মূলে তৈরি হবে কিন্তু কাজ করবে এসে পাতায়। এবার নিকটবর্তী কি আছে, অক্সিন যেখানে উৎপত্তি হবে সেখানেই সে কাজ করবে, ঠিক আছে।
পাতায় তার উৎপত্তি হলো আর পাতাতেই কাজ করবে, ঠিক আছে, এরকম নিকটবর্তী জায়গায় যেখানে তৈরি হবে অক্সিজেন সেখানে কাজ করবে। তাহলে আমরা উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যটা জানলাম, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যটা জানলাম। এবার প্রকৃতি দেখব, উদ্ভিদ হরমোনের প্রকৃতি। উদ্ভিদ হরমোনের প্রকৃতি কি? এই যে উদ্ভিদ হরমোন আছে প্রকৃতি অনুসারে এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়, তিনটা ভাগে ভাগ করা হয়। একটাকে বলবো প্রাকৃতিক হরমোন, ঠিক আছে, প্রাকৃতিক হরমোন। আরেকটা হচ্ছে আমাদের কৃত্রিম হরমোন, আরেকটা হচ্ছে প্রকল্পিত হরমোন, প্রকল্পিত হরমোন, ঠিক আছে। এটা কি অনুসারে? প্রকৃতি অনুসারে, প্রকৃতি অনুসারে কি রকম ন্যাচারাল নেচার কি আছে। তো এবার প্রকৃতি অনুসারে প্রাকৃতিক কি? যেটা ন্যাচারালি হচ্ছে, প্রাকৃতিক ভাবে কেউ ওটাকে তৈরি করতে যাচ্ছে না, মানে একদম কেউ তৈরি করছে না, গাছ তৈরি করছে ন্যাচারালি, নিজেই তৈরি করছে, তাকে বলবো আমরা প্রাকৃতিক হরমোন। যেমন আছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের অক্সিন হরমোন, প্রাকৃতিক হরমোন, ঠিক আছে। এবার এই হরমোনগুলোই আবার ল্যাবরেটরিতে তৈরি করা যাবে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, আবার ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড 2,4D, এগুলো আবার কৃত্রিম অক্সিন হরমোন, ঠিক আছে। অক্সিন হরমোনের অনেক ভাগ আছে, যখন তোমরা উচ্চ ক্লাসে যাবা তখন অক্সিন হরমোনে তোমরা ভাগ করবে, ঠিক আছে। এখন শুধু তোমাদেরকে অক্সিন সম্পর্কে পড়ানো হচ্ছে, তখন অক্সিনের অনেক ভাগ পাবা। তো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড যেটা উদ্ভিদ দিয়ে পাওয়া যায়, এটা একটা প্রাকৃতিক অক্সিন হরমোন। ইন্ডোল বিউটারিক অ্যাসিড এটাও প্রাকৃতিক অক্সিন হরমোন। এবার এই জিনিসগুলোই, এই হরমোনগুলোই আমরা ল্যাবরেটরিতে তৈরি করছি। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ল্যাবরেটরিতে তৈরি করছি, ইন্ডোল বিউটারিক অ্যাসিড ল্যাবরেটরিতে তৈরি করছি। এছাড়াও আছে ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড এটাও কৃত্রিম অক্সিন হরমোন, ল্যাবরেটরিতে তৈরি করছি। ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড ল্যাবে তৈরি করছি, আর এটা অক্সিজেনের মতো কাজ করবে। এরপরে আছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, এটা আমরা ল্যাবরেটরিতে তৈরি করব, কিন্তু কি করবে এটা অক্সিজেনের মতো কাজ করবে। এটা যদি আমরা উদ্ভিদে স্প্রে করি তো এটা অক্সিজেনের মতো কাজ করবে। এছাড়া আছে প্রকল্পিত হরমোন, যেমন কি আছে ফ্লোরিজেন, ফ্লোরিজেন, ফ্লোরিজেন মানে কিছু কিছু হরমোন আছে যাদের আমরা কি করি, কিছু কিছু হরমোন আছে যাদের আমরা কাজ দেখতে পাচ্ছি, মানে ফুল ফুটছে, ফুল ফুটছে নিশ্চয়ই কোনো হরমোনের কারণে ফুটছে, তো আমরা তার কাজ দেখতে পাচ্ছি কিন্তু গঠন সম্পর্কে সঠিক ধারণা নেই, ঠিক আছে। আমরা কাজ লক্ষণীয়, মানে কাজগুলো আমরা লক্ষ্য করতে পারছি, কিন্তু গঠন কি আছে, গঠন সম্পর্কে অজ্ঞাত, মানে ঠিকমতো গঠনটা আমাদের জানা নেই। এটাই হচ্ছে ফ্লোরিজেন, ফ্লোরিজেন, ঠিক আছে। ফুল ফুটতে সাহায্য করে ওই হরমোনটা, মানে কল্পনা করা হচ্ছে যে এটার নাম ফ্লোরিজেন, ওর গঠন আমাদের জানা নেই, আমরা ওর একটা কাজ লক্ষ্য করতে পারছি। এছাড়া আমাদের একটা হরমোন আছে ইথিলিন, এই গ্যাসীয় হরমোন ইথিলিন কি করে, ফল পাকতে সাহায্য করে। তো হয়ে গেল, তাহলে প্রকৃতি অনুসারে তিনটা হচ্ছে, একটা প্রাকৃতিক হরমোন যেমন অক্সিন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, কৃত্রিম হরমোন 2,4D, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। এছাড়াও প্রকল্পিত হরমোন রয়েছে ফ্লোরিজেন, যেটা ফুল ফুটতে সাহায্য করে। আরেকটা হরমোন সম্পর্কে জানলাম, যেটা হচ্ছে গ্যাসীয় প্রকৃতির হরমোন,
যার নাম হচ্ছে ইথিলিন। এটা কি করে? ফল পাকাতে সাহায্য করে। ফল পাকতে সাহায্য করে। আচ্ছা, এবার আমরা অক্সিন সম্পর্কে পড়ব। অক্সিন সংকেত C10H9O2 আর হচ্ছে N। অক্সিন, অক্সিন এর যে উৎস আছে, অক্সিনের উৎস মানে অক্সিন কোথায় তৈরি হচ্ছে, অক্সিন কোথায় তৈরি হচ্ছে, এটা হবে, মনে করো এটা যদি একটা গাছ হয়, ঠিক আছে, এই যে মূল আছে, মূলের অগ্রভাগে তৈরি হবে অক্সিন, কাণ্ডের অগ্রভাগে তৈরি হবে অক্সিন, এখানে তৈরি হবে অক্সিন, এখানে তৈরি হবে অক্সিন। বর্ধিষ্ণু পাতায়, যে পাতাটা বড় হচ্ছে ওখানে তৈরি হবে অক্সিন। ভ্রূণ মুকুল আবরণী মানে ভ্রূণ মুকুল যে আছে এটাকে ঘিরে যেটা থাকবে ওখানে তৈরি হবে অক্সিন, ভ্রূণ মুকুল আবরণী। বাস এগুলো জায়গায় অক্সিন তৈরি হবে, ঠিক আছে, অক্সিনের উৎস। এরপরে রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন যদি বলি, আমরা সংকেতটা পড়ছি, সংকেতের মধ্যে কি লেখা আছে, C10H9O2 আর হচ্ছে N। তার মানে রাসায়নিক গঠন অনুযায়ী এখানে কি আছে, C থেকে হবে কার্বন, এখানে কার্বন আছে, H থেকে হচ্ছে হাইড্রোজেন, তার মানে এই অক্সিজেন হরমোনের মধ্যে হাইড্রোজেনও আছে। আর কি আছে, O, H থেকে হাইড্রোজেন, O থেকে হবে অক্সিজেন, তার মানে এখানে অক্সিজেনও আছে। N থেকে হবে নাইট্রোজেন, তার মানে এর মধ্যে নাইট্রোজেনও আছে। এটা এইসব উপাদান দিয়ে তৈরি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন দিয়ে তৈরি, ঠিক আছে। এবার এখানে একটা প্রশ্ন, যে এটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত, মানে এই হরমোনের মধ্যে নাইট্রোজেন আছে, শুধু জিবরেলিনের মধ্যে নাইট্রোজেন নেই, ঠিক আছে। এবারে রাসায়নিক নাম কি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এর রাসায়নিক নাম, এছাড়াও ইন্ডোল বিউটারিক অ্যাসিডও এর রাসায়নিক নাম, এই হরমোনের রাসায়নিক নাম হলো। রাসায়নিক উপাদান সম্পর্কে আমাদের জানা হয়ে গেল। তাহলে আমরা উৎস জানলাম, রাসায়নিক উপাদান জানলাম। এবার ভূমিকা, ভূমিকা মানে অক্সিজেনের কি গুরুত্ব বা কি কাজ রয়েছে উদ্ভিদে, অক্সিজেনের ভূমিকা। অক্সিজেনের ভূমিকা, অক্সিজেনের ভূমিকা কি, অগ্রস্থ প্রকটতা, অগ্রস্থ প্রকটতা, ঠিক আছে, ঠিক আছে। তো এ থেকে অক্সিন আর এ থেকে হচ্ছে এপিক্যাল ডমিনেন্স, এটাও এ থেকে, এটাও এ থেকে, অক্সিন এপিক্যাল ডমিনেন্স, অগ্রস্থ প্রকটতা। অক্সিন উদ্ভিদ থেকে কি করবে, এই যে গাছটা রয়েছে, ঠিক আছে, অক্সিন কি করবে, এই অগ্রভাগটা যে আছে কিনা, অক্সিন এই অগ্রভাগের বৃদ্ধিতে সাহায্য করবে, অগ্রমুকুলকে বৃদ্ধিতে সাহায্য করবে, কিন্তু এই যে পার্শ্বমুকুল আছে এটাকে বৃদ্ধিতে সাহায্য করবে, এই পার্শ্বমুকুলকে বৃদ্ধি হতে দিবে না, এই পার্শ্বমুকুলকে বৃদ্ধি হতে দিবে না, এটাকে বেশি বৃদ্ধি হতে সাহায্য করবে, এর বৃদ্ধিগুলোকে বাধা দান করবে। এটাকে বলা হচ্ছে অগ্রস্থ প্রকটতা। অগ্রভাগকে
প্রকট করে দিচ্ছে, মানে ওরই প্রভাব বিস্তার করছে, আর বাকিতে প্রভাবকে বিস্তার করতে দিচ্ছে না। যেরকম আমরা প্রকট প্রচ্ছন্ন পড়ব বা পড়েছি, তো এই অগ্রটাকে আগিয়ে দিচ্ছে, আরো এগিয়ে যাও তুমি, বড় হও, কিন্তু এই যে পার্শ্বীয় মুকুলগুলো আছে এদেরকে বড় হতে দিচ্ছে না। এই ঘটনাটাকে বলছে অগ্রস্থ প্রকটতা। এটা কি করছে? অক্সিন। প্রশ্ন হয় অগ্রস্থ প্রকটতা বলতে কি বোঝো? ঠিক আছে, এটাই অক্সিন পার্শ্বীয় মুকুলগুলোকে বৃদ্ধি পেতে দেয় না, কিন্তু অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, একে বলা হচ্ছে অক্সিনের অগ্রস্থ প্রকটতা। এরপরে রয়েছে পয়েন্ট রয়েছে কোষ বিভাজন। কোষ বিভাজন, ঠিক আছে। তো কোষ বিভাজন, কোষ বিভাজন কি আমরা অনেক পড়েছি একটা অধ্যায়ে, যে একটা কোষ থেকে কোষ ভাগ হয়ে দুটো কোষ তৈরি হচ্ছে, এটাই হচ্ছে একটা নরমালি কোষ বিভাজন। বিভাজন ভাগ, ভেঙে যাওয়া, বিভাজন ভাগ হয়ে যাচ্ছে, তো কোষ বিভাজন। এই অক্সিন কি করবে? এই কোষগুলোকে বিভাজিত হতে সাহায্য করবে, একটা কোষ ভেঙে দুটা কোষে বিভাজিত করবে, ব্যাস। অক্সিন কি করছে? কোষ বিভাজনে সাহায্য করবে, বিভাজনে সাহায্য করবে, মানে বিভাজন ঘটাবে, ঠিক আছে, কোষ বিভাজন ঘটাবে। এই কোষ বিভাজন হওয়ার পর এই কোষের আবার আয়তন বৃদ্ধিতে সাহায্য করবে, মানে কোষটা যে বিভাজিত হলো কিনা ওই কোষটাকে বড় হতে সাহায্য করবে, ওই কোষটাকে বড় হতে সাহায্য করবে, আয়তন বৃদ্ধিতে সাহায্য করবে, ঠিক আছে। এছাড়াও কি করবে? এই কোষের মাঝখানে একটা গহ্বর সৃষ্টি করবে, যেন এটার আয়তনটা বাড়ে। কোষের মাঝখানে ভ্যাকুয়াল বা গহ্বর সৃষ্টি করে। কিভাবে এই কোষটাকে বড় করতে সাহায্য করবে? এই যে কোষ প্রাচীরটা আছে না, চারিদিকে কোষ প্রাচীর আছে, এটাকে নরম করে দিবে, যেন এর মধ্যে কোনো ম্যাটেরিয়ালস ঢুকলে এটা ফুলে যায়, মানে আয়তন যেন বৃদ্ধি পায়। ওই কোষ প্রাচীরটাকে নরম করে দিবে যেন আয়তনটা বেড়ে যায়, ঠিক আছে। তাহলে কোষ প্রাচীরকে নমনীয় করে, নমনীয় করে, ঠিক আছে, যেন কোষের আয়তনটা সহজে বৃদ্ধি পায়। মনে করো ওখানে নতুন উপাদান আসলো, দিয়ে কোষটা ফেটে গেল না, কোষের প্রাচীরটাকে নরম করে দিচ্ছে যেন বৃদ্ধি হতে পারে, এসে কোনো কিছু যেন জমা হয় কোষ প্রাচীরের মধ্যে। এই যে ভ্যাকুয়াল, ভ্যাকুয়াল সৃষ্টি করবে, কোষ গহ্বর সৃষ্টি করবে, ঠিক আছে। এটাই, এটা হচ্ছে আমাদের কোষ বিভাজন। এরপরে কি হবে? অক্সিন এই মূলের বৃদ্ধিতে সাহায্য করবে, মূলের বৃদ্ধিতে সাহায্য করবে। লঘু ঘনত্বে, কথাটা মনে রাখতে হবে, লঘু বা কম ঘনত্বে, কি হয়ে গেল, মূলে যদি অক্সিন কম থাকে তো মূলটা বেশি বৃদ্ধি পাবে, এই কথাটা মাথায় রাখবে। মূলে অক্সিন যদি কম থাকে তাহলে মূলটা বেশি বৃদ্ধি পাবে, তো মূলের বৃদ্ধিতে অক্সিন সাহায্য করবে। লঘু ঘনত্বে অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করবে। ফল বৃদ্ধি, ফল বৃদ্ধি, ফলের বৃদ্ধি ঘটাবে, ঠিক আছে। কিভাবে? যে মনে করো এখানে এটা হচ্ছে ডিম্বাশয়, ঠিক আছে, এটা হচ্ছে ডিম্বাশয় ফুলের, গাছের এটা হচ্ছে ডিম্বাশয়। তো কি হবে? যখন পরাগযোগ হয়ে গেল, ঠিক আছে, অন্য কোথাও থেকে পরাগরেণু, অন্য কোথাও থেকে পরাগরেণু চলে আসলো এখানে, ঠিক আছে, এখান থেকে গেমেট চলে আসলো এখানে, পরাগযোগ হয়ে গেল, এখানে নিষেক হয়ে গেল, প্রথমে এসে পড়ছে, এই যে পরাগরেণুটা এখানে এসে পড়লো কিনা, তো পরাগযোগ হয়ে গেল। এবার এখান থেকে গ্যামেট ভিতরে যাবে, নিষেক হয়ে গেল, ঠিক আছে। তো পরাগযোগ ও নিষেকের পর এই ডিম্বাশয়ের মধ্যে, এটা হচ্ছে ডিম্বাশয়, এটা আমাদের ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের মধ্যে কি হবে? অক্সিজেনের পরিমাণটা বেড়ে যাবে, নিষেক হয়ে গেল। তো এটা মনে করো এটা পুরুষ গেমেট, পরাগরেণু আসছে, এর মধ্যে পুরুষ গেমেট আর এখানে আছে স্ত্রী গেমেট, এই দুটোর মিলন হয়ে গেল,
পুংী গেমেট আর স্ত্রী গেমেটের মিলনকে বলা হচ্ছে নিষেক। হয়ে গেল। তারপরে এই ডিম্বাশয়ের মধ্যে অক্সিনের পরিমাণ বেড়ে যাবে, আর অক্সিজেনের পরিমাণ যখনই বেড়ে যাবে তখন এই ডিম্বাশয়টা ধীরে 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 একটা ফলে পরিণত হয়ে যাবে। ডিম্বাশয়টা কি হবে? একটা ফলে পরিণত হয়ে যাবে, আর ওই ফলটাকে বৃদ্ধি পেতে সাহায্য করবে অক্সিন। এছাড়াও কি আছে? নিষেক ছাড়াও কিন্তু ফল বানানো যায়। নিষেক ছাড়া যে ফলগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে বীজবিহীন ফল, তাদেরকে বলা হবে পার্থেনোকার্পিক ফল। নিষেক ছাড়া যে বীজগুলো তৈরি হবে তাদেরকে বলা হবে পার্থেনোকার্পিক ফল। আর যে প্রসেসে ডিম্বাশয় আছে, ঠিক আছে, ডিম্বাশয় আছে, তো এখান থেকে তৈরি হলো আমাদের ফল। ডিম্বাশয় থেকে তৈরি হলো ফল কিভাবে? নিষেক ছাড়া ডিম্বাশয় হয়ে গেল ফল। কেন হলো? কারণ আমি এই ডিম্বাশয়ের উপর অক্সিন স্প্রে করেছিলাম বা অক্সিন দিয়েছিলাম, এই ডিম্বাশয়ের মধ্যে ইনজেক্ট করেছিলাম, ঠিক আছে। তো অক্সিন দিয়ে ডিম্বাশয়কে আমি ট্রিট করলাম, এর মধ্যে অক্সিন দিলাম ডিম্বাশয়ের মধ্যে। তো নিষেক দরকার পড়লো না, পরাগরেণু আসা দরকার পড়লো না, নিষেক ছাড়াই ফল তৈরি হয়ে গেল। তো যখন নিষেক ছাড়া ফল তৈরি হবে, ফলটা হবে বীজহীন ফল তৈরি হবে। নিষেক ছাড়া ডিম্বাশয় থেকে ফল হবে বীজহীন ফল। এই ফলকে বলা হবে, এই বীজহীন ফলটাকে বলা হবে, এই ফলটার নাম হবে পার্থেনোকার্পিক ফল। ঠিক আছে। নিষেক ছাড়া বীজহীন ফল তৈরি হবে বলা হয় পার্থেনোকার্পিক ফল। ফলটাকে বলা হচ্ছে পার্থেনোকার্পিক ফল, কিন্তু ডিম্বাশয় থেকে নিষেক ছাড়া যে ফল তৈরি হচ্ছে এই প্রক্রিয়াটাকে বলা হবে পার্থেনোকার্পি। বোঝা গেল কি? ডিম্বাশয় থেকে নিষেক ছাড়া ফল তৈরি হওয়াকে, বীজহীন ফল তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকার্পি, আর ডিম্বাশয় থেকে নিষেক ছাড়া যে ফল তৈরি হবে সেই ফলটার নাম হচ্ছে পার্থেনোকার্পিক ফল। ফলটাকে বলবো আমি পার্থেনোকার্পিক ফল, ফলটার নাম না, ফলটাকে বলা যেতে পারে, বলা হয় পার্থেনোকার্পিক ফল। আম হতে পারে, কলা হতে পারে, যে কোনো ফল, বীজ হবে না ওর মধ্যে, এমনি ফল পাওয়া যাবে, শুধু ফল। এবার আছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ। ট্রপিক চলন নিয়ন্ত্রণ কি? এই যে যেটা ছবি দিয়েছে ওখানে, ট্রপিক চলন, অক্সিন ফোটোট্রপিক আর জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। কি কি নিয়ন্ত্রণ করে? ফোটোট্রপিক আর হচ্ছে জিওট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে। তাহলে প্রশ্ন হচ্ছে যে অক্সিন উদ্ভিদের কোন কোন প্রকার চলন নিয়ন্ত্রণ করে? তাহলে অ্যান্সার কি হবে? ফোটোট্রপিক, জিওট্রপিক। কিভাবে নিয়ন্ত্রণ করেছে, এটা একটা প্রশ্ন। মনে করো এখানে সূর্য আছে, ঠিক আছে, এটা একটা নতুন গাছ হচ্ছে কেবল,
হলো। তো এখান থেকে সূর্যরশ্মি আসছে, সূর্যরশ্মি আসছে। এবার এখানে কি হবে, এই যে কাণ্ডটা আছে এই কাণ্ডটাকে একটু বড় করে দেখে, বীজটাকে আমি আরো বড় করে দেখাই। একটা বীজ অঙ্কুরিত হচ্ছে, ঠিক আছে। এখানে আমি জাস্ট বড় করে এমনি দেখিয়েছি, তোমরা এটাকে ইমাজিন করো যে অঙ্কুরিত হচ্ছে ছোট একটা পাতা নিয়ে, ঠিক আছে। এটাকে জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য বড় করা হচ্ছে। এখানে কি হলো, যখনই সূর্যের আলোটা এখানে পড়ছে কিনা, তো অক্সিন অন্ধকার বেশি পছন্দ করে, অক্সিন অন্ধকার বেশি পছন্দ করে, অক্সিন অন্ধকার পছন্দ করে। তো অক্সিন কি হবে, এখানে অক্সিন ছিল কিনা আর এদিকে অক্সিন ছিল, এখানকার অক্সিন গুলো সরে এদিকে চলে আসবে অন্ধকার দিকে, এখানে অক্সিজেনের পরিমাণ বেড়ে গেল। এরকম ভাবে মূলের ক্ষেত্রেও এখানে অক্সিজেন ছিল, এখানে অক্সিজেন ছিল, এখানে কি হবে, অক্সিজেনটা এদিকে বেড়ে যাবে, হলো। তো এবার এদিকে যখন অক্সিজেন বেড়ে যাবে কিনা, অক্সিজেনের প্রভাবে এইটুকু পার্ট অক্সিজেনের জন্য বেশি করে বৃদ্ধি পাবে, আর এদিকে অক্সিজেন নেই, কম আছে, তো এদিকে কম বৃদ্ধি হবে। মনে করো এদিকে হালকা অক্সিজেন আছে, তো এটা কম বৃদ্ধি পাবে। তো এই হবে ঘটনাটা, যে যে এই দিকের পার্টটা বেশি বৃদ্ধি পেয়ে গেল আর এই দিকের পার্টটা কম বৃদ্ধি পেল। এটা অনেক বৃদ্ধি পেয়ে গেছে কিন্তু এটা কম বৃদ্ধি পেয়েছে, এই পার্টটা কম বৃদ্ধি পেয়েছে আর এই পার্টটা বেশি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো এটা কি হবে, বেশি বৃদ্ধি পেয়ে এটা সূর্যের আলোর দিকে বেঁকে যাবে, সূর্যের আলোর দিকে বেঁকে যাবে। সিমিলারলি এখানেও যেখানে অক্সিজেন বিপরীত দিকে জমা হয়েছে অন্ধকার দিকে, সেখানে মূলটাও কি এদিকে অক্সিজেন বেশি আছে, তো মূলটা সূর্যের আলোর থেকে দূরে সরে যাবে। আচ্ছা না, এই পার্টটা বেশি বৃদ্ধি হবে আর ওই পার্টটা কম বৃদ্ধি হবে। আচ্ছা হবে, এখানে কি হচ্ছে, এখানে মূলে কি হবে, মূলে একটু আগে আমরা পড়লাম যে মূলে কম অক্সিজেন বৃদ্ধি ঘটাবে। তো এখানে মূলের কোন দিকে কম অক্সিজেন ছিল, আলোর জন্য অক্সিজেন গুলো বেশি এদিকে জমা হয়ে গেছিল, তাই না। আলোর জন্য অক্সিজেন গুলো এদিকে জমা হয়েছিল আর এদিকে কম অক্সিজেন ছিল। তো কম অক্সিজেনের জন্য এই পার্টটা বেশি বৃদ্ধি পাবে আর এই পার্টটা কম বৃদ্ধি পাবে। দেখো জিনিসটা দেখো যে এটা এইটুকু বৃদ্ধি পেল, এটা এইটুকু বৃদ্ধি পেল আর এটা অনেকটা বৃদ্ধি পেল। এটা কি হবে, আলোর বিপরীত দিকে বেঁকে যাবে, আলোর বিপরীত দিকে বেঁকে যাবে, আলো প্রতিকূল প্রতিচরণ হবে মূলের, হলো। এটা বোঝা গেল। এছাড়াও কি হবে, এভাবে কি হচ্ছে, এভাবে ফটোট্রপিক, এভাবে অক্সিন উদ্ভিদের ফটোট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করছে। আরেকটা ঘটনা, যে এই যে গাছটা আছে, ঠিক আছে, এখানে মূলের মধ্যে সবথেকে অন্ধকার জায়গা কোনটা, সবথেকে অন্ধকার, আচ্ছা এই অগ্রভাগটা, আচ্ছা, আর এখানেও এই অগ্রভাগটা। আমরা যখন উৎস পড়ছিলাম, এই যে উৎস যখন পড়ছিলাম,
তো অক্সিন তৈরি কোথায় হচ্ছে? অক্সিন তৈরি হবে অগ্রভাগে, কাণ্ডের অগ্রভাগে, মূলের অগ্রভাগে, ঠিক আছে, মূলের অগ্রভাগে। তো এখানে মূলের অগ্রভাগে অল্প পরিমাণে অক্সিজেন তৈরি হবে, কিন্তু ওটা বেশি করে কাজ করবে তোমার অন্ধকার জায়গায়, সবথেকে নিচের দিকে। এখানে কি হবে? অল্প পরিমাণে অক্সিজেন তৈরি হবে, কিন্তু কি এটা প্রচুর বৃদ্ধি ঘটাবে। আর এখানে বেশি পরিমাণে অক্সিজেন তৈরি হবে, এটার প্রচুর বৃদ্ধি ঘটাবে। এখানে কথাটা আরেকবার বলি যে বিটপ বা কাণ্ডের দিকে বেশি ঘনত্বের অক্সিজেন, ঠিক আছে, বেশি ঘনত্বের অক্সিজেনটা ক্রিয়াশীল, মানে এখানে যদি অক্সিজেন বেশি হয় তাহলে বেশি বৃদ্ধি পাবে। আর মূলে যদি অক্সিজেন কম হয় তো মূলটা বেশি বৃদ্ধি পাবে। এখানে মূলের অগ্রভাগে অক্সিজেন কম তৈরি হবে, কিন্তু এটা বৃদ্ধি বেশি হবে। আর এখানে অক্সিজেন বেশি তৈরি হবে, এটা বৃদ্ধিও বেশি হবে। এছাড়া পাতাগুলো, যেগুলো পাতা বৃদ্ধি পাবে, তারা অক্সিজেন তৈরি করবে। এটাই অক্সিজেন তৈরি হবে কোথায়? বিশেষ করে মূল ও কাণ্ডের অগ্রভাগে, আর ভাজক কলায় তৈরি হবে। কোন কলায়? ভাজক কলায় অক্সিজেন তৈরি হবে। ভাজক কলায় অক্সিজেনটা তৈরি হবে। That's it.